আপনার বাবা কি করে আর মা? এই যোগাসনের সাথে সাথে কি আর কোনো জব বা এমনি কিছু করে? স্কুল আছে, ওখানে 100+ আমার স্টুডেন্টস, ওদেরকে আমি প্র্যাকটিস করাই। তো এই যোগাকে ঘিরে তোমার মায়ের কন্ট্রিবিউশন কতটা আছে আর টিচার্স কাকে কাকে পেয়েছে? তোমার দুবাইয়ের জার্নিটার ব্যাপারে একটু ফাইন্যান্সিয়াল দিক থেকেই বলুন, তো আমার মাকে অনেক গোল্ড লোন নিতে হয়েছিল বা রিলেটিভসদের কাছ থেকে ধার সমস্ত কিছু নিয়ে আমার দুবাই যাওয়া। তো যখন মেডেলটা পাই তখন আমার এত ভেতর থেকে একটা আলাদাই অনুভূতি, আমি গোল্ড আশা করে গিয়েছিলাম, বাট চ্যাম্পিয়নের ট্রফিটা যে আমি ঘরে নিয়ে এসেছি, এটা আমার কাছে সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল। আমার পেছনে রাখা রয়েছে, এটাই তো? হ্যাঁ, এটা হলো দুবাইয়ে যেটা, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে কতগুলো ট্রফি রয়েছে। আমরা জীবনে একটা ট্রফি জিততে পারলেই সেই অনেক, আর এমনিতে দেখতে পাচ্ছেন কতগুলো ট্রফি জিতেছেন। এখানেও রাখা রয়েছে, এখানেও রাখা রয়েছে। জীবন গঠনের পথে বাংলার জাতীয়তাবাদী এন্টারপ্রেনিয়রশিপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমাদের পডকাস্টের প্রধান অতিথি দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দেশের জন্য তিনটে সোনা বিজয়, ভারতবর্ষ তথা বাংলার গৌরব, হাওড়ার উদয়নারায়ণপুরের মেয়ে সুস্মিতা দেবনাথ। এই ভিডিওটিতে উনি ওনার জার্নি, যোগাসন প্রতিযোগিতায় ওনার মায়ের ভূমিকা এবং ওনার জীবনে যোগাসনের ভূমিকা তুলে ধরেছেন। পরবর্তী প্রতিযোগিতা পরের মাসে অর্থাৎ 21শে আগস্ট শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে এবং এর জন্য দরকার 1.5 লক্ষ টাকা। আমি আমার ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সের একটাই অনুরোধ করব যে এই ভিডিওটা যারাই দেখবেন আপনারা আপনাদের সাধ্যমতো যতটুকু সাহায্য করবার আর্থিকভাবে সাহায্য করতে পারেন। আমাদের সাহায্যের কারণেই হয়তো উনি ওনার পরবর্তী কম্পিটিশনে আবারও দেশের জন্য সোনা জিতে দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করতে পারেন। সুস্মিতা দেবনাথের ফোনপে নাম্বারটা এখানে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আপনারা প্লিজ সাধ্যমতো আর্থিকভাবে সাহায্যের চেষ্টা করবেন। আপনারা আপনাদের সাধ্যমতো আর্থিকভাবে সাহায্য করবেন, এটাই আমার একান্ত অনুরোধ রইল। আর আজকে আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছেন বায়োলজির টিচার ডক্টর অমৃতেন্দু দত্ত। ডক্টর অমৃতেন্দু দত্ত প্রায় 17 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের বায়োলজি এবং নিটের জন্য প্রস্তুত করে চলেছেন। আমি ওনার একটা ইন্টারভিউ নিয়েছি এবং ওনার কোচিং ইনস্টিটিউটের সম্পূর্ণ একটা ব্লগ বানিয়েছি, যে ভিডিওগুলির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে এবং ওপরের আই বাটনে আপনারা সবাই পেয়ে যাবেন। তো আপনারা যদি কেউ বায়োলজি নিয়ে পড়তে চান বা ভবিষ্যতে ডাক্তার হবে বলে নিট ক্লিয়ার করতে চান, তাহলে অবশ্যই ওনার কাছে অ্যাডমিশন নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন? আপনার বাবা কি করে? বাবার হচ্ছে বিজনেস, জামা কাপড়ের বিজনেস। ওকে। আর মা? মা ব্যাংক অফ বরোদা জব করেন। ওকে। আপনি এই যোগাসনের সাথে সাথে কি আর কোনো জব বা এমনি কিছু করে? আমি ডিফেন্স কোম্পানিতে জব করি। এটা ছাড়াও আমার নিজের একটা রাই যোগা একাডেমি নামক স্কুল আছে, ওখানে 100+ আমার স্টুডেন্টস, ওদেরকে আমি প্র্যাকটিস করাই। ওকে। ডিফেন্স মানে কেমন? ওখানে আর্মি অফিসার, যারা এক্স আর্মি অফিসার আছে, ওনারা এনসিসি স্টুডেন্টসদেরকে ট্রেনিং করান, ওখানে আমি ওদেরকে যোগা শেখাই। তো এই যোগাকে ঘিরে তোমার মায়ের কন্ট্রিবিউশন কতটা আছে? সবচেয়ে বেশি অনুদান আমার মায়েরই। মাই ছোট থেকে ফার্স্ট টাইম আমাকে দেখে বুঝতে পেরেছিলেন যে আমার অ্যাক্টিভিটিস এরকম দেখে, যে আমি নিজে থেকে স্ট্রেচিং, ব্যাক বেন্ড, ফ্রন্ট বেন্ড, টুইস্টিং এগুলো পারতাম একটু একটু। তো মাই ফার্স্ট টাইম যখন আমাকে ছোটবেলায় জানলার ওপর উঠে দাঁড় করে দিত, জানলার ওপর না জানলার সামনে দাঁড় করে দিত চেয়ারের ওপর উঠে, তো মা কাজ করতে চলে যেত, মা আওয়াজ পেতো যে চেয়ারটা পড়ে গেছে, ভাবতো হয়তো যে আমি পড়ে গেছি, অনেক আওয়াজ হতো, এসে দেখতো যে আমি গ্রিপ ধরে ঝুলছি, তো মা ওখান থেকে বুঝতো যে আমার হ্যান্ড পাওয়ার আছে, যেহেতু আমাদের যোগাতে হ্যান্ড স্ট্যান্ড এরকম করতে লাগে, তো সেই থেকে মাই ফার্স্ট টাইম আমার ট্যালেন্টটা দেখে বুঝেছিল। ওখান থেকে এখনো পর্যন্ত সাপোর্টটা সবচেয়ে বেশি আমার মায়েরই। আর বাবা? হ্যাঁ, বাবা অবশ্যই। আমার ফ্যামিলি সমস্ত মেম্বার যারা আছে, বাবা, আমার মামু, কাকু, সবাই। আর টিচার্স কাকে কাকে পেয়েছে? ছোটবেলায় আমি অরূপ মান্না আমার শিক্ষক ছিলেন স্যার, উনি ক্যান্সারে মারা যান। তারপর আমি বাক্সারা উদয় সমিতি ক্লাবে অরুণ দাস টিচারের কাছে প্র্যাকটিস স্টার্ট করি, উনিও মারা যান, উনি আমার খেলো ইন্ডিয়া মেডেলটা দেখতে পাননি। তো বর্তমানে গৌরাঙ্গ সরকার স্যারের কাছে আমি প্রশিক্ষণ নিতাম। আর এখন কোন স্যার তোমার? এখন আমি বাড়িতেই করি প্র্যাকটিস। আর কোন স্যার আছে না, এখন আমি বাড়িতেই প্র্যাকটিস করি। তো তুমি নিজেকে কিভাবে ছোট দিয়ে তৈরি করেছো যোগার জন্য? অবভিয়াসলি প্র্যাকটিস করে দিন রাত
Okay. প্রত্যেক দিন তো মিনিমাম আমাকে যোগা প্র্যাকটিস আমার করতেই লাগে। মানে আমি যেখানেই যাই অ্যাটলিস্ট সারাদিনে যদি সারাদিন মানে অনেক ব্যস্ততা কাজের চাপের উপরে এসেও আমি যখন সময় পাই করি মিনিমাম 2 ঘন্টা প্র্যাকটিস। তো কম্পিটিশন থাকলে সেটা 4-5-6 ঘন্টা হয়েই যায় প্র্যাকটিস করতে করতে, যেহেতু আমাদের ওয়ার্ম আপ করতেই আমার 1-1.5 ঘন্টা লাগে। তো তারপর আবার ওকে, আর কোন সময় করো তুমি কি? আমি সারাদিনের পর অ্যাকচুয়ালি যোগা ভোরবেলা করা উচিত, ওখানে বাতাসে পলিউশন তখন কম থাকে, বাট আমার সময় হয় না, আমার অফিস থাকে। তো আমি সারাদিনের পর ফার্স্টে অফিস যাই, ওখান থেকে আবার এসে সন্ধ্যেবেলা ক্লাস করাই, তারপর এসে বাড়িতে প্র্যাকটিস করি। তোমার দুবাইয়ের জার্নিটার ব্যাপারে একটু বলো। দুবাই ওখানে তো অনেক স্ট্রাগল করে পৌঁছানোটাই অনেক স্ট্রাগল করা ছিল, ফাইন্যান্সিয়াল দিক থেকেই বলুন। তো আমার মাকে অনেক গোল্ড লোন নিতে হয়েছিল বা রিলেটিভসদের কাছ থেকে ধার সমস্ত কিছু নিয়ে আমার দুবাই যাওয়া। তারপর ওখানে গিয়েও 10টা দেশ ওখানে পার্টিসিপেট করেছিল। তো ওদেরকে দেখে একটু নার্ভাস তো হয়েইছিলাম। তো তখন যখন নার্ভাস হয়েছিলাম মাই আমাকে কনফিডেন্স জোগাচ্ছিল, যে মাও নার্ভাস হচ্ছিল যে 10খানা দেশ আছে, কি হবে কি না, এত দূর থেকে এত কষ্ট করে স্ট্রাগল করে এসেছি। তো যখন মেডেলটা পাই তখন আমার এত মানে ভিতর থেকে একটা আলাদাই অনুভূতি, মানে খুশি হয়েছিলাম যে অনেক দিনের ড্রিম ছিল। খেলো ইন্ডিয়া মেডেল পাওয়ার পর থেকে আমি ভাবি যে ইন্টারন্যাশনাল করব, মাও ছোট থেকে বলে। তো মা তো কেঁদেই ফেলেছিল ওখানে। দেখছিলাম মায়ের এটা। আমার ফ্যামিলি মাসিমণিরা সবাই ফোন করছে, কাঁদছে। মানে সোশ্যাল মিডিয়াতেও ওখানে দুবাইতে হোয়াটসঅ্যাপে কল যায় না, একটা ইমো বলে অ্যাপ ডাউনলোড করেছিলাম, যে ওখানে কলে কথা হচ্ছিল। আমার সিমটা ওখানে চলছিল না, তো একটু কন্ট্যাক্ট করতেও সমস্যা হচ্ছিল। তখন বাড়ি সবাই শুধু কাঁদছে, মানে খুশিতে কাঁদছে আর কি। একদম মানে একটা মধ্যবিত্ত বাড়ি দিয়ে মেয়ে উঠে যে তুমি এতটা বড় অ্যাচিভ করতে পেরেছো, দেশের জন্য বলো নিজের ফ্যামিলির জন্য বলো, সেটা কোনো অংশে কম নয়। ঠিক আছে, তো আমরা সবাই তোমাকে স্যালিউট জানাই। ধন্যবাদ অনেক। তুমি কি ওখানে কোনো মানে ঘুরতে গেছিলে? হ্যাঁ, আমরা যেখানে আমাদের কম্পিটিশন হচ্ছিল ওখান থেকে 10-15 মিনিট দূরে বুর্জ খলিফা ছিল। তো যেহেতু গিয়েছি আর কবে যাবো কি না, তাই ঘুরে নেওয়াটাই বেস্ট হবে নাকি। তো ওখানে আমরা বুর্জ খলিফা যেহেতু সামনেই ছিল, বুর্জ খলিফা ঘুরে এসেছি, প্লাস সাফারি এই সমস্ত কিছু, মরুভূমিতে উঠে চেপেছি, সবকিছুই দেখে এসেছি। ভীষণ সুন্দর জায়গা। সো একজন স্পোর্টস অ্যাথলিট হওয়ার জন্য তোমার লাইফে ডিসিপ্লিনটা ঠিক কতটা ইম্পর্টেন্ট? শুধুমাত্র যারা অ্যাথলেট তাদের পক্ষেই না, ডিসিপ্লিন সবার লাইফের পক্ষেই অনেক ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন ছাড়া আমরা কখনোই সাকসেস হতে পারি না। যেমন আমি যে ডিফেন্স কোম্পানিতে জব করি, ওখানেও আর্মি অফিসাররা এনসিসি স্টুডেন্টদেরকে একই জিনিস শেখায়, যে সবার আগে মানুষের মতন মানুষ হও এবং ডিসিপ্লিন শেখো। ডিসিপ্লিন ছাড়া কোনোদিন তোমরা সাকসেস হতে পারবে না। আনডিসিপ্লিন ভাবে চললে কোনোদিন সাকসেস পাওয়া যায় না। আর এই কারণেই হয়তো তুমি যোগাটা প্রতিদিন সকালবেলায়। হ্যাঁ, সকালে আমার তো হয় না, বাট সারাদিনে যখন খুশি সময় করতেই হয় আমাকে, মোট কথা ওইটা আর কি। আচ্ছা, আর ওটার জন্য তুমি বলে 1.5 ঘন্টার মতো ওয়ার্ম আপ করতেই 1.5 ঘন্টা লাগে? হ্যাঁ, আমার ওয়ার্ম আপ করতে টাইম লাগে। এবার আমার মিনিমাম প্রত্যেকদিন 2 থেকে 2.5 ঘন্টা প্র্যাকটিস করতে লাগে। করতেই লাগে 2.5 ঘন্টা। নিজের জন্য সারাদিনে সবকিছু করছি, তো নিজের জন্য কিছু টাইম তো বার করতেই হয়। হ্যাঁ, আর যেদিন খুব কাজের প্রেশার থাকে, মানে সকাল 6টা দিয়ে রাত 12টা অব্দি হয়তো এইভাবে তুমি কাজ করছো, তখন ব্যতিক্রম, সেদিনটা তো অফ যাবেই। যেহেতু আমি একদিন দেখা গেলো যে বাড়িতেই আসতে পারলাম না, তো বাড়িতে না এলে কিভাবে প্র্যাকটিস করবো। হয়তো তার পরের দিন আপনি 2.5 ঘন্টার বদলে হয়তো 3.5 ঘন্টা বা 4 ঘন্টা কি এক্সট্রা। এরকম কোনো ব্যাপার না, ডেলি করাটাই আমি মেনটেন করি। তো কোনোদিন হয়তো ব্যতিক্রমই বাদ পড়ে যায়, এটা সব ক্ষেত্রেই হয়, সবকিছুরই ব্যতিক্রম থাকে। আপনি যখন দুবাইয়ে মেডেলটা জিতলেন, হ্যাঁ, তো আপনার তখন কেমন মনে হচ্ছিল, মানে কেমন ফিল হচ্ছিল? শক ছিলাম আমি ফার্স্ট টাইম তো এতে শক হয়েছি যে আমি তিনটে ইভেন্টে গোল্ড পেয়েছি। তার মধ্যে আবার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ হয়েছি, $100 USDও পেয়েছিলাম। তো ভীষণ মানে আমি গোল্ড আশা করে গিয়েছিলাম, বাট চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ট্রফিটা যে আমি ঘরে নিয়ে এসেছি, এটা আমার কাছে সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল। আমার পেছনে রাখা রয়েছে, এটাই তো? হ্যাঁ, এটা হলো দুবাইয়ে যেটা ট্রফি। হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে কতগুলো ট্রফি রয়েছে। মানে আমরা জীবনে
একটা ট্রফি জিততে পারলেই সেই অনেক। আর এমনি দেখতে ওরকম পাচ্ছেন কোনো ব্যাপার না। কতগুলো ট্রফি জিতেছেন, এখানেও রাখা রয়েছে, এখানেও রাখা রয়েছে। তো আপনার সোনা জেতার আগে ঠিক আছে লাইফটা কেমন যেত, আর গোল্ড জেতার পরে জীবনটা কেমন হয়েছে, মানে কিছু পরিবর্তন হয়েছে? একটা জিনিস তো খুবই কমন, আমি আগেও বিজি ছিলাম, এখনো বিজি। তো আগে আমাকে হয়তো ন্যাশনাল বা খেলো ইন্ডিয়া মেডেল জেতার পর অনেকে চিনতেন, বাট বেশি আমার পরিচিতি আমি পেয়েছি ইন্টারন্যাশনাল মেডেল আনার পর। তো এখন অনেক জায়গায় এরকম হয় যে মা যেখানে আমার জব করে ব্যাংকে, ওখানেও কেউ কেউ দেখতে পারলে এরে এটা তো সেই মেয়েটার মা না, সুস্মিতা দেবনাথের মা। তো অনেকেই এরকম রাস্তাঘাটে চেনে আমাকে, মানে আমি কালকেও এক জায়গায় গিয়েছিলাম কাজের সূত্রে, তো সেখানে বলছে তুমি সুস্মিতা দেবনাথ। তো এরকম মানে মানুষ, মানে পরিচিতিটা আস্তে আস্তে বাড়ছে এখন। এত আমি রিপোর্টারের কাছে ইন্টারভিউ দিয়েছি, মানে কত, আমার ফেসবুক খুললেই দেখা যাবে সেটা। তো মানে বেটার। মানে কেমন এখন এখন কেমন লাগবে তোমার? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ আর আর তোমার মা বাবা তো খুবই খুশি সেক্ষেত্রে। হ্যাঁ, আর আমার মেয়েটাই বেশি ভালো লাগে যে আমি যখন সংবর্ধনা পাই আমার মা বাবাকে বেশি খুশি করতে পারি। আমার সংবর্ধনার মধ্যে আমার মা বাবা বেশি সম্মানিত হয়, তো এটাতে আমার বেশি বেটার ফিল হয়। সো আপনার ডায়েট প্ল্যানটা বলুন কেমন আছে, মানে কেমন কি কি খান? আমি নর্মালি মানুষ যেমন খায় তেমনি খাই, আমার কোনো সেরকম ডায়েট প্ল্যান নেই, তবে তেল জিনিসটা একটু এড়িয়ে চলি, ব্যাস আর কিছু না। আচ্ছা, মানে এমনি চিকেন মটন বাড়িতে যেগুলো হয় সেইগুলো? আমি মটন এমনিও খাই না, আচ্ছা। আমার টেস্ট ভালো লাগে না। আচ্ছা। নর্মালি আমি যেরকম যে কোনো ডায়েট প্ল্যানের মধ্যে চলি এরকমটা কিছু না, আমি যোগাসন প্র্যাকটিস করি, ওতেই সুস্থ আছি, এটাই থাকতে চাই। আচ্ছা। আমার ডায়েট আলাদা কোনো না, কিছু অনেকে দরকার ওখানে পড়ে যে সকালবেলা উঠে অনেকে একটা ডায়েট রুটিন ফলো করে, যে ছোলা খাচ্ছে অনেকে। আমার প্র্যাকটিসের পর মা আমাকে ছোলা এরকম ভিজিয়ে রাখে, ছোলা বাদাম টাদাম দেয়, ওটা খাই। আর ফল খাই বিকালের দিকে, এরকম বাড়িতে থাকলে তাও ছুটির দিনে। আচ্ছা আচ্ছা। তো আপনি এত কাজ করেন, মানে আপনার তো টাইমই খুব, মানে ওটাই হচ্ছে, মানে আজকেও আমি অনেক করেই টাইম বার করেছি। হ্যাঁ দেখলাম। সো একজন স্পোর্টস অ্যাথলিট হওয়ার জন্য মেন্টালি এন্ড ফিজিক্যালি কতটা স্ট্রং হওয়া দরকার? আমার মনে হয় যে ভীষণ পজিটিভনেস দরকার, এটা ভগবান প্রদত্ত আমার কাছে ছোট থেকেই ছিল। আমি ছোট থেকেই কোনো কম্পিটিশনে যাওয়ার আগে ভাবি যে আমি যাচ্ছি মানে মেডেল নিয়েই ফিরবো, এরকম একটা মনোবল, এটা একজন অ্যাজ এ অ্যাথলিট ভীষণ কাজ করে। মানে পজিটিভনেসটা অনেক থাকা দরকার। যারা একটুতেই যাওয়ার আগেই বলে আমার দ্বারা হবে না, আমি পারবো না, ভয় পেয়ে পিছিয়ে গেলাম, আগে যাই দেখি তো সিচুয়েশনটা, হতেও তো পারে আমি বেটার, মানে হয়তো অনেকে ভয় পিছিয়ে যায়। ফিজিক্যালি অনেক স্ট্রং আছে কিন্তু মেন্টালি অতটা সেইভাবে স্ট্রং নয়। মানে মেন্টালি যে স্ট্রং থাকবে না সে তো প্রথমেই হেরে যাবে, হ্যাঁ, যাওয়ার আগেই হেরে যাবে। ওটাই একদম মেন্টালি স্ট্রং হওয়া দরকার। আমার মধ্যে পজিটিভনেসটা আমার ছোট থেকেই ছিল। তো দুবাইয়ে যে গেছিলে, তো সেই কারণে কত টাকা খরচ হয়েছে? আমার আর আমার মায়ের মিলিয়ে টোটালটাই বলছি, যেহেতু টোটালটাই হিসেব করা হয়েছে, তো 2,50,000 খরচ হয়েছে। 2.5 লক্ষ টাকা? হ্যাঁ, সবকিছু থাকা নিয়ে, আচ্ছা। কম্পিটিশন, মানে যাওয়া সব, থাকা, হ্যাঁ, খাওয়া দাওয়া সব মিলিয়ে? সব নিয়ে। কতদিন ওখানে ছিলেন? 8 দিন ছিল। 8 দিন ছিলেন। আর এই শুনেছিলাম নাকি মানে আপনার মা গয়না বন্ধক রেখেছেন? হ্যাঁ, আমার যাওয়ার আগে তো ভীষণই ফাইন্যান্সিয়ালি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো শেষ মুহূর্তে মাকে আমার গোল্ড লোন নিতে হয়েছিল। আর তারপর কিছু রিলেটিভস আছে, ওনারা সেই সময় ধার দিয়েছিলেন, তো ওইসব কিছু নিয়েই আমার খেলতে যাওয়া। মানে একটা ভালো রিস্ক নিয়ে গেছিলেন? হ্যাঁ, ভীষণ রকম, মানে পুরোটাই রিস্কেই গিয়েছি। মানে আমরা হয়তো জানিও না আমরা জিততে পারবো কিনা, তাও আমরা এতগুলো টাকা মানে রিলেটিভ দিচ্ছে বা আমরা গয়না মাঝে মাঝে রিস্ক নিতে হয়। হ্যাঁ, রিস্ক নিতে হয় একদম। মানে হয় না, কথায় আছে না যে রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, রিস্ক তো জীবনে নিতেই হবে। আর জীবনে রিস্ক না নেওয়া হয়তো সব থেকে বড় রিস্কের ব্যাপার, তাই তো? সো নেক্সট কম্পিটিশন কবে আসছে? আগস্টে। আগস্টে? কত তারিখে? আমি এখান থেকে 19 তারিখ বেরোচ্ছি। এখান থেকে 19 তারিখ বেরোচ্ছে? 21 তারিখ থেকে খেলা শুরু। আচ্ছা, 21 তারিখ দিয়ে খেলা শুরু। আর ওখানে তাহলে কত টাকা খরচ হবে? ওখানে 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা। আর ওইটা হচ্ছেটা কোথায়? কলম্বো, শ্রীলঙ্কা কলম্বো। কলম্বোতে হচ্ছে? মারিনা বিচ। তো কিছু টাকা কি অ্যারেঞ্জ হয়েছে?
কিছুটা হয়েছে, কিছুটা মানে নিউজ পোর্টালের মাধ্যমে আমার এবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকা আরও যারা নিউজ আমার কাছে রিপোর্টাররা এসেছিলেন ইন্টারভিউ নিতেন, ওনারাও জানতে পেরেছেন যে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে। তো ওনারা সোশ্যাল মিডিয়াতে বা পেপারে দেওয়ার পর আমার কাছে কিছু কিছু জায়গা থেকে স্পন্সর আমি পাচ্ছি। Okay. দেখা যাক কি হয়। ওকে, আর এই ভিডিওটা যারা দেখবে, মানে আমার ইউটিউব চ্যানেলে যত ভিউয়ার্স আছে তাদের কাছে আমি এই রিকোয়েস্টটাই করব যে সুস্মিতা দেবনাথের ফোনপে নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে থাকবে। তো আপনারা যারা যেমন সাহায্য করতে পারবেন তো সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন প্লিজ, কারণ এই সমস্ত মানুষ যারা দেশের জন্য কাজ করছে তাদের আমার তো মনে হয় যে এগিয়ে যাওয়া দরকার। ওরা যেমন দেশের জন্য কাজ করছে, তো আমাদের দেশের সাধারণ মানুষ হয়ে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে যে ওদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার। তো সুস্মিতা দেবনাথের ফোনপে নাম্বারটা দেওয়া থাকবে, তো আপনারা প্লিজ যারা যেভাবে হোক আপনারা সাহায্য করার আপনারা করতে পারেন। তো আচ্ছা, আপনার যে পুরো এই জার্নিতে কেউ কি আপনাকে ডিমোটিভেট করেছে কখনো যে আপনি পারবেন না এটা করতে? এইভাবে কেউ? যেমনি মোটিভেট করার মানুষ থাকে তেমনি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের সাধারণ বাস্তব মানে লাইফে ডিমোটিভেট করারও মানুষ থাকে। তো আমি কখনোই কারো কথা কানেও দিইনি। আমি সাকসেস হওয়ার পরেও অনেকে সোশ্যাল মিডিয়ায় এত এত ভালো কমেন্টের মধ্যে কিছু কিছু খারাপ কমেন্ট তো থাকবেই। যেমনি ভালো দিক আছে মানুষের, তেমনি মানুষের খারাপ দিকও আছে। তো আমি কখনোই কেয়ার করি না ওই সমস্ত জিনিস নিয়ে। আর যারা মানে আপনাকে ডিমোটিভেট করতে চায় তাদের আপনি কি বলবেন? বলতে তো চাই অনেক কিছুই, বাট ব্যাপারটা হচ্ছে কাজে করে দেখানোটাই বেস্ট হবে। তো এরকম আছে, ওনারা আমাকে চেনেন না, আমার ব্যাপারে অতটা হয়তো জানেন না। কেউ কেউ আবার কমেন্ট করতে যে থার্ড এশিয়ান গেমস খেলে এসেছে, কোনোদিন খেলো ইন্ডিয়া গেছিল। তো আমি তাদেরকে বলতে চাই শুধু গেছি না, আমি একজন মেডেল হোল্ডার খেলো ইন্ডিয়ার। এই রিসেন্ট ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়ার ব্রোঞ্জ মেডেলও পেয়েছি। তো আমার ব্যাপারে জেনেই বলা উচিত, তাই নাকি? আপনাকে তাহলে মোটিভেট কে করেছে সব থেকে বেশি? আমার ফ্যামিলি। হ্যাঁ, অলওয়েজ সবসময় ছোট থেকে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার ফ্যামিলি সবসময় সাপোর্ট দিয়ে গেছে আমাকে। আর আপনি আপনার তাহলে যারা শুভচিন্তক আছে তাদের আপনি কি বলতে চাইবেন? শুভচিন্তক মানে মানে মোটিভেট করেছে, মানে শুভ চিন্তা করে যে আপনার প্রতি। থ্যাংক ইউ, আমার পাশে থাক অলওয়েজ। আর যারা আমাকে অবভিয়াসলি হেল্প করেছে, আমি ফিউচারে যে কোনো মুহূর্তে তাদের জন্য আছি পাশে সবসময়। একদম একদম। ওকে, সো আপনার ফিউচার প্ল্যানস কি আছে? ফিউচার প্ল্যান, আমি জব করি, জবের সাথে সাথে অ্যাকচুয়ালি গোয়াল কাউকে বলতে নেই, মানে ড্রিম কাউকে বলতে নেই, করে দেখাতে হয়। করে দেখাতে হয়, তো এটাই বলতে চাই। যখন হব তখন দেখে নেবে সবাই, এমনি তো আগে থেকে বলতে চাই না এতটা। না, আমরা তো মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জীবনে আরো উন্নতি করবেন এবং সেটা আমরাও চাই। ঠিক আছে, আপনি আরো বড় লেভেলে গিয়ে দেশের জন্য খেলুন, এটাই আমরা চাইবো। যেমন আমরা বলছি যে নীরাজ চোপড়া, আমরা সবাই জানি নীরাজ চোপড়ার ব্যাপারে। ঠিক আছে, তো আমরা চাইবো যে একজন বাঙালি হিসাবে, মানে একজন বাঙালি মেয়ে হিসাবে আপনিও ঠিক অতটা উঁচুতেই পৌঁছুন। ঠিক আছে, আপনার জন্য হয়তো মানে একদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার জন্য আপনার খেলা দেখবে, আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, এমনিও একদিন হবে হয়তো, সেটা আমরাও চাইবো অবশ্যই। সো আপনি তো বাঙালি মেয়েদের জন্য একটা ইন্সপিরেশনই এখন বলতে পারেন। ঠিক আছে, যেটা সত্যি সেটা সত্যি। তো আপনি কি বলতে চাইবেন বাঙালি মেয়েদের, আপনি কি বলতে চাইবেন? কারণ আপনি অনেক স্টুডেন্টদেরই পড়ান, এই ভিডিও হয়তো তারাও দেখবে। ঠিক আছে, তো আপনি তাদেরও বা কি বলতে চাইবেন? অনেক মেয়েরা থাকে যারা কিছু করার আগেই এক পা পিছনের আগে 10 পা পিছিয়ে চলে আসে, ফ্যামিলির প্রবলেমের জন্যই হোক, সমাজ কি বলবে সে সমস্ত দেখে। তো আমার তাদেরকে একটাই কথা বলার, যে কারণটা তোমাকে পিছানোর জন্য পিছনের দিকে টানছে, যে তোমাকে কারণটা আগে যেতে দিচ্ছে না, সেই কারণটাকে মুছে ফেলো। সেটা সমাজেই হোক, যে কোনো পার্সনই হোক। নিজের স্বপ্ন নিজে দেখো, নিজে এগো, নিজের লাইফ একটাই লাইফ, তো এখনই সবকিছু করতে হবে। কারোর জন্য জীবন থেমে থাকে না, সে তোমার পাশে সারা জীবন থাকবেও না। নিজে এসেছো, মায়ের থ্রু দিয়ে এসেছো, ফ্যামিলিকে ভালো রাখো, নিজে এগিয়ে যাও। মানে মানে পাশে থাকবে না মানে আপনি কি মানে লাইফ পার্টনারের কথা বলতে চাইছেন? হ্যাঁ, বা যে কোনো পার্সন হতেই পারে, ফ্রেন্ড বা যারা সমাজে এরকম থাকে, বন্ধু বান্ধব, যে কোনো অবশ্যই অবশ্যই। মানে বন্ধু বান্ধব যে বলে ডিমোটিভেট করে সে কখনো পাশে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। সে লাইফ পার্টনারই হোক বা যেই। হ্যাঁ, আর ফ্যামিলি বলো, লাইফ পার্টনার বলো বা
টিচার্স বলো, মানে যারা আপনাকে সাহায্য করবে আপনি সবসময় তাদের পাশে থাকবেন, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে খারাপ সময়, মানে যেই সময় হয়তো আপনার জীবনে সাকসেস আপনি পাননি, ওই সময় যারা আপনাকে সাহায্য করছে তাদের কখনো বলা উচিত না। তাই তো? একদম। লাইফে কখনো বিয়ের ব্যাপারে ভেবেছি? না, এখনো পর্যন্ত ভাবিনি। আগে নিজের কেরিয়ার করি, সেটেল হই, দেন দেখা যাবে বিয়ে। ওকে। আর সেই সমস্ত মেয়েরা যাদের লাইফে হয়তো কোনো গোলস নেই, বা এমনি অনেক মেয়ে আছে যারা ভাবে নাকি যে আমার কাজ করে কি হবে, আমি আমার মানে বিয়ে করব, বরের সারাতেই থাকবো, ঠিক আছে, এমনিও অনেকে রয়েছে, তো আপনি তাদের জন্য কি বলতে চাইবেন? ফার্স্ট অফ অল, সংসার যারা দু হাতে সামলায় সেটাও কোনো বেকারত্ব জিনিস না। এটা সামলাতেও অনেক ধৈর্য, অনেক ট্যালেন্টের প্রয়োজন হয়। এত বড় সংসারকে মাথায় করে তুলে রাখা এটা চারটিখানি বিষয় না, এটা সবাই পারেও না, সবার দ্বারা হয়ও না। তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক স্যালুট, যারা হাউস ওয়াইফ। আর যারা মানে সারাক্ষণ ঘরের মধ্যে চার দেয়ালেই থাকে, রান্নাঘরে কাজ করতে চায়, পায় না, তো সেক্ষেত্রে স্বাধীনতাটা প্রয়োজন তাদের। স্বাধীনতাটা প্রয়োজন। অবভিয়াসলি। আর ওই সমস্ত মেয়েরা মানে যারা নিজের কেরিয়ার নিয়ে ভাবে না, বা যারা তো কম বয়সে বিয়ে করে ফেলে, অনেকেই এমনি আছে। কম বয়সে বিয়েটা যেটা পার্সোনাল ব্যাপার, তো কিছুটা মানুষ ভুলও করে। সেটা অনেকের ফ্যামিলি থেকে সেরকম অবস্থা থাকে না, তো ছোট বয়সে বিয়ে হয়েও যায়। তো তারা লাইফের মধ্যে যদি গোয়াল থাকে কোনো, তো বিয়ের পরেও পড়াশোনা করে এগোনো যায়। ওই সমস্ত মেয়েরা যারা মানে কম বয়সে প্রেমে পড়ে হয়তো বিয়ে করে না, তারা কেরিয়ারটা তাদের কাছে কিছু নয়, তাদের কি বলতে চাইবেন? মানে তাদের কাছে কি কেরিয়ারটা আগে না? মানে অবভিয়াসলি, মানে কেরিয়ার আগে করো। 18তে বিয়ে করে 30-এ ডিভোর্স হওয়ার থেকে 30-এ বিয়ে করো, সারা জীবন একসাথে থাকো। তো আগে কেরিয়ারটা করো, দেন এসব নিয়ে ভাবা। ভালো কথা বলেছো। 18 বিয়ে করে 30-এ ডিভোর্স হওয়ার থেকে 30-এ বিয়ে করো, সারা জীবন তোমরা সাথে থাকবে। তবে ম্যাচিওরও হয়ে যাবে, বুঝতেও শিখবে না যে কোন ছেলেটা বা কোন মেয়েটা ভালো আছে। একদম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জীবন গঠনের পথে ইউটিউব চ্যানেল সেই সমস্ত বাঙালিদের পথে তুলে ধরে যারা দেশ এবং বাংলার গৌরব বৃদ্ধির জন্য কাজ করে চলেছে এবং বাংলাকে আন্তর্জাতিক স্তরে একটা নেক্সট লেভেলে পৌঁছে দিয়েছে। আমরা এদের দিয়ে শিখবো, ইন্সপায়ার হব, এবং হয়তো আমার ভিডিওগুলো যারাই দেখবে তাদের মধ্যে কেউ কেউ সুস্মিতা দেবনাথের মতো বাংলাকে বিভিন্ন ফিল্ডে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবে। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সব থেকে শেষে বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।